দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই বিএনপি নিয়ে। বিএনপির তৃণমূলে যেই বিশৃঙ্খল নানা ধরনের ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আমরা কিছু তথ্য দিতে চাই আপনাদেরকে। আমরা গত 5ই আগস্টের পর, বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামে, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের নানা জায়গায় আমরা বিএনপির অভ্যন্তরীণ নানা ধরনের আমরা ঘটনা লক্ষ্য করেছি। বিশেষ করে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী, চাঁদগাঁও, বাইজিৎ, কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, এরকম বিভিন্ন উপজেলা কিংবা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় নিজেদের মধ্যে সংঘাত কিংবা বিভিন্ন দখলের ঘটনা কিংবা চাঁদা দাবির মতো ঘটনা, এরকম ঘটনা আমরা শুনছি এবং বিভিন্ন গণমাধ্যমে উঠে এসছে। সেই ঘটনাগুলো আসলে কেন ঘটছে সেসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে একজন অতিথি যোগ দেবেন, বিএনপির একজন অন্যতম নেতা আমাদের সঙ্গে যোগ দিবেন। তবে আমরা তার আগে কিছু তথ্য দিতে চাই। সেটা হচ্ছে যে এই যে সাম্প্রতিক সময়ে আমরা গত কয়েকদিন আগেও দেখলাম চট্টগ্রাম নগরীর বাকুলিয়া এলাকায় বিএনপির দুই গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সেখানে সংঘাতের ঘটনা ঘটেছে এবং একই দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় সেখানেও আমরা গোলাগুলির ঘটনা আমরা শুনেছি এবং সেখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে চট্টগ্রামের এই যে রাউজানের যে নোয়াপাড়া, সেখানে আমরা এই রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বেশ কিছু এরকম গোলাগুলির ঘটনা কিংবা সেখানে অপহরণের ঘটনা আমরা সেখানে লক্ষ্য করেছি এবং সেসব ঘটনার প্রেক্ষিতে সেখানে মামলাও হয়েছে। তার বাইরে এই যে আমরা বিএনপির তৃণমূলে যে অস্থিরতা বা বিশৃঙ্খলার কথা বলছি, সেই প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর কিংবা জেলার বিভিন্ন এলাকায় আসলে এমনকি একটি জেলা কমিটিও সেখানে ভেঙে দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, সেখানে কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। এবং আমরা রাউজানে যেটা দেখলাম যে এই সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সেখানে একজন শীর্ষস্থানীয় নেতা সহ বেশ কয়েকজনকে সেখানে শোকজ করা হয়েছে। 3 জনের সদস্যপদ সেখানে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং এই চট্টগ্রাম মহানগরীতেও আমরা বেশ কয়েকজনকে দেখেছি যে সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং মহানগর যুবদলের কমিটিও ভেঙে দেওয়া হয়েছে। এরকম আমরা বিভিন্ন ব্যবস্থা আমরা দেখেছি, কিন্তু তারপরও কিন্তু আমরা এই ধরনের ঘটনা থামানো যে কেন যাচ্ছে না সে বিষয়ে হয়তো আমরা সেই ব্যাখ্যাগুলো হয়তো আমরা বিএনপি নেতাদের কাছে পাবো। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে পট পরিবর্তনের পর বিএনপি এই যে বিভিন্ন জায়গায় যেসব ঘটনার সাথে বিএনপির নাম এসছে, সেখানে কিন্তু এমনও কিছু বিষয় এসছে, যেমন আগে আওয়ামী লীগ করতো কিংবা শ্রমিক লীগ করতো, যুবলীগ করতো, এরকম অনেককে আমরা দেখেছি যে বিএনপির সঙ্গে ভিড়ে গেছে এবং তারা বিএনপির পরিচয়ে বিভিন্ন জায়গায় এরকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা একটু ছোট্ট করে একটু শুনে আসতে চাই এরকম 2-1 জনের একটু বক্তব্য। আধা ঘন্টা যাবৎ এখানে মারামারি হচ্ছে। কেন হচ্ছে একটু আগে দেখছি, এখন আর ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। কয়েকজনের হাতে আছে, অনেক গাড়িকেও আটকে কি যেন দেখতেছে, জানি না। ওই দেখেন একটা স্কুটিকে ঘুরাই দিছে, আসতেও দিচ্ছে না, যাইতেও দিচ্ছে না। ঝামেলা হয়েছে একদিন, কিন্তু এরা তো প্রতিদিন রাতে 2টায় 3টায় 4টা পর্যন্ত কিরিজ নিয়ে, ধামা নিয়ে, মাত্তুল নিয়ে ঘুরে। আগে আওয়ামী লীগ করছে, এখন বিএনপিতে ঢুকে ওরাই তো করতেছে। তারা পূর্বে তো আপনার আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, শ্রমিক লীগের সাথে। এখনো তারা হচ্ছে যে আপনার শ্রমিক দলের সাথে কিভাবে থাকতেছে, এটাই আমাদের প্রশ্ন। এটা আমাদের কাছে আমাদের প্রশ্ন, সাধারণ জনগণের এটাই প্রশ্ন যে তারা পূর্বেতে আওয়ামী লীগের অনুসারী ছিলেন, এখন কিভাবে বিএনপির অনুসারী হয়ে শ্রমিক লীগ থেকে শ্রমিক দলে কিভাবে জড়িত হয়, এটাই আমাদের প্রশ্ন। আমি মনে করি এদের কোনো দল নাই, এদের বিরুদ্ধে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। এখন প্রশাসনিকভাবে আইনগত যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে এটা প্রশাসন দেখবে, এটা আমাদের বিষয় না। তবে আমরা মনে করি না যে এরা আমাদের দলের কোনো শুভাকাঙ্ক্ষী, এরা নিজেদের স্বার্থের কারণেই, স্বার্থের জন্য এই কাজগুলো করছে।
দর্শক, এইসব ঘটনা কেন ঘটছে কিংবা দলীয়ভাবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত শুনবো। দর্শক, আমরা বিএনপির তৃণমূলের নানা পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আপনাকে শুরু থেকে পেলে হয়তো অনেকক্ষণ ধরে আলোচনা করা যেত। আমরা শুরুতে যেটা বলছিলাম, আমরা এই অনুষ্ঠানে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বিএনপি তৃণমূল নানা বিষয় নিয়ে, বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর 5ই আগস্টের পরে থেকে আমরা নানা জায়গায় বিএনপির বিভিন্ন জায়গায় আমরা অস্থিরতা দেখছিলাম, যে কোনো কোনো জায়গায় নিজেদের মধ্যে সংঘাত হচ্ছে, কোনো কোনো জায়গায় নানা ঘটনায় বিএনপির নাম এসছে। আপনারা অনেক জায়গায় ব্যবস্থাও নিয়েছেন, কিন্তু তারপরেও আসলে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে যদি আপনার বক্তব্যটা একটু জানতে। দুঃখিত, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বলেছেন যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের কারণে যে পট পরিবর্তন হলো, আমরা যেটা মনে করি শেখ হাসিনা সহ কিছু তার মন্ত্রী এমপি হয়তো দেশ ছাড়া হয়েছে বা পালিয়ে গেছে, কিন্তু এদের অনেকেই এখনো কিন্তু বাংলাদেশে অবস্থান করছে। তারা নিজেদেরকে সেভ করার জন্য এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্ক করার জন্য বিভিন্নভাবে আমাদের কিছু সংগঠনের সাথে নিজেদেরকে ক্যামোফ্লজ করার চেষ্টা করেছে বা এখানে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এই কারণেই মূলত অস্থিরতাগুলো হয়েছে। যাই হোক, আমরা সাংগঠনিক যেখানে আমাদের কাছে তথ্য প্রমাণ সহ সাংগঠনিক ব্যবস্থা প্রমাণ আছে, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং ভবিষ্যতে নিব। এই ব্যাপারে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জিরো টলারেন্সের কথা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং এইটা হচ্ছেই হলো ওই যেই বললাম যে অনুপ্রবেশকারী এগুলো আছে, তারা নিজেদেরকে সেভ করার জন্য এলাকায় বিভিন্ন বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতাদের সাথে যোগাযোগ বাড়াচ্ছেন। অনেকে হয়তো সরল মনে বুঝতে পারছেন না, আবার অনেকে হয়তো অনেকদিন নিষ্ক্রিয় ছিলেন, হঠাৎ করে পট পরিবর্তনের পরে নিজের একটা প্রভাব জাহির করতে চাচ্ছেন। তো আমাদের দলে আসলে বিভিন্ন, আপনি খেয়াল করে থাকবেন, উচ্চ পর্যায়েও অনেক সিনিয়র নেতাকে কারণ দর্শানো হয়েছে এবং ওনারাও জবাব দিয়েছেন এবং অনেকের বিরুদ্ধে, এছাড়াও অনেকের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। তো এই ব্যাপারে আমরা কোনো ধরনেরই আমরা নেগোশিয়েট করব না বা আমরা এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। আমরা অবশ্যই এগুলোর ব্যাপারে কঠোর অবস্থানে থাকবো দলীয়ভাবে। এবং একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় যেটা দেখতাম যে বিশেষ করে দখলে, চাঁদা আদায়, এই জায়গাতে আওয়ামী লীগের মানুষজন বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটিয়েছে। সেই জায়গায় এখন গণমাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গণমাধ্যমে বলা হচ্ছে যে শুধু হাত বদল হচ্ছে। এই জায়গায় আসলে আপনাদের নজরদারি আসলে এই পুরোটা আসলে সত্য না, কারণ আমাদের কাছে যখনই অভিযোগগুলো আসে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে দলীয় একটি আমরা তদন্ত করি, সাথে সাথে আমরা নিরপেক্ষ একটি তদন্ত করি। 90% জায়গা আমি একদম দৃঢ়তার সাথে বলছি, যেহেতু আমিও সাংগঠনিক দায়িত্বে আছি, 90% হচ্ছে আসলে এমনি একটা ফলস রিপোর্টিং এর মতো, যে অন্য কেউ করে বিএনপির নাম দিয়ে দিচ্ছে। ধরেন 2 ভাইয়ের গন্ডগোল ছিল, এখন এক ভাই এতদিন কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, উনি দখল করে রেখেছেন জায়গা নিয়ে, দেখা গেল এখন আরেক ভাই এটা দখল করে নিয়েছেন। তো স্বাভাবিকত যে ভাই ডিপ্রাইভড হয়েছে সে ভাই বলছে এটা বিএনপির ছত্রছায়া হচ্ছে। মূলত কিন্তু তা না, ম্যাক্সিমামই হচ্ছে ইন্টারনাল ফ্যামিলি ডিসপিউটস অথবা কোনো স্থানীয় সমস্যা যেটাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। বাট তদন্ত করে যে 5 to 7% আমরা পেয়েছি, এগুলোর ব্যাপারে আমরা খুব কঠোর পদক্ষেপ নিয়েছি। আমরা এটার দিকে তাকানি উনি কার লোক বা কি বিষয়, ওনার পদ কত বড়, যেখানে আমাদের এরকম কনক্রিট এভিডেন্স পেয়েছি, উই হ্যাভ টেকেন অ্যাকশন। তো আমার মনে হয় যে দেশব্যাপী যে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আপনি খেয়াল করবেন কিছুদিন আগে ওই মব জাস্টিসের মতো একটু চালু করলো যে ওই ছাত্রদেরকে পাশ করাতে হবে। তো এরকম কিছু কিছু ঘটনা কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে পারে। তো তারই একটি অংশ। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গায় যেসব মামলা হচ্ছে ইদানিং, সেই মামলাগুলোতে বিএনপির নেতারাই অর্গানাইজ করে মামলা করছে, এরকম অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। না, এটা আমি দেখেছি। দেখেন, মামলাগুলো করছে বাদীরা। এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মামলায় হয়তো, আবারও বলি, মেজর পোর্শন হচ্ছে যারা অ্যাকচুয়ালি এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তারা। কারণ আপনি দেখবেন তৎকালীন সময়ের এমপি, মন্ত্রী যারা দায়িত্বশীল ছিল তাদেরকে কিন্তু আসামি করা হয়েছে। এখন দেখা যায় অনেক সময় কিছু হয়তো নিরীহ লোক চলে আসে, এগুলো যখন যদি আমাদের দৃষ্টিগোচর হয়
আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করি যেন এটা পুনঃতদন্ত করা হয়, এতটুকু আমরা করতে পারি। বাট আমরা যেহেতু মামলা করার দায়িত্বও না বা আমরা অথরিটিও না বা এটা থেকে নাম কাটানোর অথরিটি না, এর রাজনৈতিক দল হিসেবে আমরা হয়তো ওনাদেরকে একটা পরামর্শ দিতে পারি বা সাজেশন দিতে পারি, এর বাইরে তো আর আমাদের করার কিছু নাই। মানে বিএনপির নেতারাই খুব জোর করে মামলা নেওয়ার ব্যবস্থা করছে এরকম অভিযোগ না, আমার মনে হয় এটা একদম অসত্য কথা। এটা হয়তো কেউ কেউ রাজনৈতিক সুবিধার্থে এটা বলতেই পারে, বাট এরকম কোনো ধরনের কর্মকাণ্ড বিএনপি কোনো নেতৃবৃন্দ করছে না। এবং এখনো পর্যন্ত আমরা কিন্তু দলীয়ভাবে কোনো মামলা করি না। আপনি জানেন হয়তো যে ৩রা আগস্ট কিন্তু আমার নিজের বাড়িতেই আওয়ামী লীগের কিছু কমিশনার এবং তাদের ছত্রছায়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের কিছু নেতাকর্মী হামলা চালে। আমার আব্বা বাসায় ছিল, আমাদের 2টা গাড়ি ভেঙে দিয়েছে। এখনো কিন্তু আমরা ওই মামলাগুলো করি নাই, কারণ আমরা চাচ্ছি প্রতিহিংসার রাজনীতিতে না গিয়ে একটি উন্নয়ন এবং উৎপাদনমুখী রাজনীতিতে যাতে আমরা অগ্রসর হতে পারি সেদিকে আমরা চেষ্টা করি। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনি যে দলের তৃণমূলের এই যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা একটা বিষয় দেখলাম যে এই নানা ঘটনার প্রেক্ষিতে আপনারা বিভিন্ন জায়গায় কমিটি ভেঙে দিয়েছেন, বিশেষ করে চট্টগ্রামে বিভিন্ন বিএনপি কিংবা বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি ভেঙে দিয়েছেন, কিন্তু সেই কমিটিগুলো পুনর্গঠিত হচ্ছে না। এতে কি আপনার তৃণমূলে কার্যক্রম চালাতে আপনি কি মনে করেন যে মানে গতিশীল হচ্ছে না এটা? কিছুদিন আগে আমাদের মহানগর চট্টগ্রাম মহানগর বিএনপি 2 জনের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। গত কয়েকদিন আগে সেটি পূর্ণাঙ্গ হয়েছে। তো আমরা যে এখন যে প্রক্রিয়া আগাচ্ছি, আমরা আগে সব তৃণমূল থেকে আমাদের যে তথ্য সংগ্রহ করার সেটা করে আমরা চাচ্ছি একটি গ্রহণযোগ্য এবং যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি করার। তাই হয়তো কিছুটা সময় প্রলম্বিত হচ্ছে, বিলম্বিত বলবো না, প্রলম্বিত হচ্ছে, কিন্তু সেটাতে দলও উপকারিত হবে, উপকার পাবে এবং দেশও আলটিমেটলি যদি আমি ভালো রাজনীতিবিদ দলে আনতে পারি যারা রাজনীতি সচেতনতা, সমাজ উপকৃত হবে। এই জন্য আমরা যে আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া এটা ধীরগতি আমি বলবো না, আমরা কিছুটা যাচাই বাছাই করে করছি। কিন্তু এর মধ্যে একটা জিনিস চিন্তা করতে হবে যে মাঝখানে কিন্তু বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ গেল, তো ওখানে এর মধ্যে আবার আন্দোলন সংগ্রামও চলেছে। তো কিছু কমিটি যেগুলো ভেঙেছে এগুলো অতি শীঘ্রই মোটামুটি কাজ শেষ হয়ে আসছে, এগুলোর ব্যাপারে আমরা অতি দ্রুত সিদ্ধান্ত দেবো ইনশাআল্লাহ। একটা বিষয় এই যে আমরা জানি যে হয়তো যে কোনো সময় 1 বছর হোক বা 6 মাস হোক, যে কোনো সময় হয়তো নির্বাচন তো হবেই, সামনে একটা নির্বাচন আসবে। এর মধ্যে ধরেন এই যে তৃণমূলে বিভিন্ন যে ঝামেলাগুলো হচ্ছে, এইটা এক, দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কমিটি নেই, এই বিষয়গুলো কি আপনার নির্বাচনে আসলে কোনো ধরনের প্রভাব ফেলবে? যে ঝামেলাগুলোর কথা বললেন, অন্যান্য অতীতের যে কোনো সময় আমাদের দলে এখন যে অবস্থানে আছে, যে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, কিছু কিছু জায়গায় শুধু সাংগঠনিক ব্যবস্থা না, আমরা আইনি ব্যবস্থাও নিয়েছি সেসব দোষী ব্যক্তিদের বিরুদ্ধে। তো আমার তো মনে হয় ভোটের ক্ষেত্রে এটি একটি পজিটিভ ইম্প্যাক্ট হবে, যে বিএনপি নিজের দোষ ত্রুটিকে ইগনোর করছে না, এগুলোকে অ্যাড্রেস করছে। যদি কোনো ব্যক্তির অপকর্মের দায় দায়িত্ব বিএনপি নিচ্ছে না, কারণ দল হিসেবে বিএনপি এটা সাপোর্ট করে না, এটা গেল এক। দ্বিতীয় হলো যে কমিটির যে বিলম্বের কথা বললেন, আমাদের এখন কিন্তু ধরেন বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠন অনেকগুলো আছে, আমাদের কিন্তু কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল অলরেডি একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে, ছাত্রদল যেমন কলেজে কলেজে যাচ্ছে, কলেজ ক্যাম্পাসে যাচ্ছে, ইউনিভার্সিটি, রাজনৈতিক না, আমাদের যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা বিএনপির মিশন এবং ভিশন সম্পর্কে জনগণকে জানাচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এটা একটি নতুন অধ্যায়, যে বাংলাদেশিদেরকে, যারা আমাদের ভোটার আছে এবং যারা ভবিষ্যৎ ভোটার, তাদেরকে আমাদের দলের রাজনীতি দর্শন সম্পর্কে ওদেরকে এডুকেটেড করা, যাতে ওনারাও ভেবে চিনতে, মানে দলকানা না হয়ে একটি সুচিন্তিত মতামত যেন ওনারা ভোটের মাধ্যমে মানে দেশকে দিতে পারেন বা দেশের জনগণকে দিতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। তো আমার খুব মনে হয় না যে 2-1টা কমিটি হয়তো গঠন করতে কিছুটা বিলম্বিত হচ্ছে, এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রম থেমে আছে। আমাদের যেমন আমি হাটহাজারীর মানুষ, আমাদের কিন্তু প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড না, আমাদের গ্রামে গ্রামেও আমরা এই প্রোগ্রামগুলো করছি। তো আমাদের প্রান্তিক পর্যায়ে যথেষ্ট পরিমাণ নেতাকর্মী আছে যারা আমাদের বার্তাটা একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একদম আমরা সবশেষ যদি ছোট্ট করে বলেন, যেহেতু আমাদের সময় শেষ, সেটা হচ্ছে এই যে আমরা এত নানা ধরনের নানা ঘটনার কথা আমরা বলছিলাম, এটার প্রেক্ষিতে আসলে আপনি একজন কেন্দ্রীয় নেতা হিসেবে কি মেসেজ দিতে চান যে তৃণমূলে? না, আমাদের মেসেজটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। 5ই আগস্ট 2024 শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমার মনে হয় বাংলাদেশের সরকার বা রাষ্ট্রের সাথে যারা স্টেক হোল্ডার, সবার জন্য একটি খুব কঠিন বার্তা,
মানুষ অপকর্মকে, দুঃশাসনকে প্রত্যাখ্যান করেছে এবং তা খুব দৃঢ়তার সাথে যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 880 বছর পরে, লক্ষণ সেনের পরে কিন্তু এটাই বাংলার এমন কোনো ঘটনা যেখানে রাষ্ট্রপ্রধান পালাতে বাধ্য হয়েছে। সেটার থেকে শিক্ষা নিয়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আমাদের রাজনীতি করতে হবে এবং কোনো অপকর্মের সাথে কোনোভাবে নিজেকে সম্পৃক্ত করা যাবে না। এটাই হচ্ছে আমার দলের পক্ষ থেকে মানে একটি খুব ক্লিয়ার মেসেজ। নিশ্চয়ই আমরা হয়তো সময় থাকলে আপনার সঙ্গে আরো বেশি আলাপ করতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময়। আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।